সো আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। আমরা প্রমথ চৌধুরীকে নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক, বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক। তাহলে আমাদের পরীক্ষায় যদি তিনি একজন কবি ছিলেন, লেখক ছিলেন, ঠিক আছে, বাট আমাদের পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে যে প্রমথ চৌধুরী তিনি মূলত কি, উত্তর হচ্ছে তিনি মূলত একজন প্রাবন্ধিক। তিনি মূলত কি, তিনি মূলত একজন প্রাবন্ধিক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলায়। এটা খুবই ইম্পর্টেন্ট, পৈতৃক নিবাসটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক। এটা থেকে কয় হাজারবার পরীক্ষাতে প্রশ্ন আসছে। তিনি বিখ্যাত এই কারণেই যে তিনি বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক। গদ্যতে তিনি চলিত রীতিতে প্রথম প্রবর্তন করেছেন। এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেছেন তিনি। এরপর হচ্ছে সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তন করেন। তাহলে এখান থেকে দুইটা জিনিস জানলাম। একটা হচ্ছে তিনি চলিত রীতির প্রবর্তন করেন। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন পত্রিকার মাধ্যমে তিনি চলিত রীতির প্রবর্তন করেন, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে সবুজপত্র পত্রিকা। এরপর দেখেন গল্পকার ও সনেটকার হিসেবে তার বিশিষ্ট অবদান রয়েছে। তো এইখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তিনটে ইনফরমেশন মনে রাখবো। ফার্স্ট ইনফরমেশন সেটা হচ্ছে যে তিনি মূলত একজন প্রাবন্ধিক। এই জায়গা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তিনি সবুজপত্র যে পত্রিকা ছিল, এই সবুজপত্র পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। অ্যান্ড 3 নম্বর বিষয় হচ্ছে যে তিনি বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক। তিনি বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক। এই ইনফরমেশনগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। একটু পরে যখন আমি প্রশ্ন সলভে যাব তখন আপনারা এই জিনিসগুলো ভালোভাবে দেখতে পারবেন। এরপর আসেন আমরা একটু দেখি লেখকের জন্ম ও পরিবার সম্পর্কে। তিনি 1868 সালের 7 আগস্ট পাবনায় হরিপুর গ্রামে একটা উচ্চ বংশীয় জমিদার পরিবারে প্রমথ চৌধুরী তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা দুর্গাদাস চৌধুরী হরিপুর গ্রামে জমিদার ছিলেন এবং তার মা সুকুমারী দেবী তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় বোন। তাহলে দেখেন তার মা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় বোন। ফলে সম্পর্কের দিক থেকে প্রমথ চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথের ভনপো, ওকে, মানে বোনের ছেলে। সো এটা মূলত আমার মনে হয় যে আপনারা অনেক নতুন করে জেনেছেন। এক্ষেত্রে আপনারা এই যে সুকুমারী দেবী যেটি রয়েছে অর্থাৎ রবীন্দ্রনাথের বোনের নাম, এই জিনিসটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন চলে আসতে পারে। এরপর আসেন আমরা একটু তার শিক্ষা জীবনের দিকে যাই। যদি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবু আমরা একটু বলে রাখলে ভালো হবে। তো এরপর দেখেন আমরা একটু শিক্ষা জীবনের দিকে গেলে দেখি যে তিনি কলকাতা হেয়ার স্কুল থেকে অ্যান্ড্রাস ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে FA পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে 1889 সালে BA অনার্স দর্শন বিভাগে তিনি ফিলোসফি বিভাগের শিক্ষার্থী ছিলেন। 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত যান। বিলেত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান করেন এবং কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন। পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। এই ইনফরমেশনটা একটু মনে রাখতে হবে যে কে জগত্তারিণী পুরস্কার লাভ করেন, উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কত সালে? 1941 সালে। তো আশা করি মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা একটু আসি যে খুবই গুরুত্বপূর্ণ দুইটা ইনফরমেশন। একটা হচ্ছে তার ছদ্মনাম। এই জায়গা থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? এটা মোটামুটি আমরা সবাই জানি। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। পরীক্ষাতে প্রশ্ন আসে যে বীরবল কার ছদ্মনাম, উত্তর হচ্ছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম। সম্পাদনা, তার সম্পাদিত সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যের চলিত ভাষারীতি প্রবর্তনও অগ্রণী ভূমিকা পালন করেন। তার পরবর্তী গদ্য রীতিতে সবুজপত্র নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছে। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য দ্বারা সজ্জিত হয়। তিনি বাংলা সাহিত্যের ইতালীয় সনেটের প্রবর্তক। খুবই গুরুত্বপূর্ণ যে বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তককে, বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তককে প্রমথ চৌধুরী। এবার আমরা একটু আসি তার প্রবন্ধগুলো, আমরা তার সাহিত্যকর্মগুলো একটু দেখি। যেহেতু তিনি একজন প্রাবন্ধিক ছিলেন তাই তার অধিকাংশ সাহিত্যগুলো ছিল প্রবন্ধ। যেহেতু তিনি একজন সাহিত্যিক ছিলেন তাই তার অধিকাংশ সাহিত্যগুলো কি ছিল? তার অধিকাংশ সাহিত্যগুলো ছিল প্রবন্ধ। তার প্রবন্ধগুলোর ভিতরে আমরা দেখি তেল নুন লাকড়ি, এরপর হচ্ছে বীরবলের হালখাতা, এরপর হচ্ছে নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানা চর্চা, প্রবন্ধ সংগ্রহ। আমি আরেকবার একটু বলে দিই, তেল নুন লাকড়ি, এরপর হচ্ছে বীরবলের হালখাতা, তারপর হচ্ছে নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানা চর্চা, প্রবন্ধ সংগ্রহ। তো প্রবন্ধ সংগ্রহ এটা দুইটা ভাগ ছিল। আমরা দেখি প্রথম ভাগ এটা 1952, এরপর দ্বিতীয় ভাগ যেটা এটা 1953। তাহলে এইখান থেকে আমাদেরকে এই ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে যে তার প্রবন্ধ গ্রন্থগুলোর ভিতরে ছিল তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা, তারপর হচ্ছে নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানা চর্চা, প্রবন্ধ সংগ্রহ। এবার আসুন এগুলো আমরা চাইলে একটু কৌশলে মনে রাখতে এগুলো পারি। দেখেন টেকনিক, রায়তের নানা কথা শুনে বীরবল শিক্ষা দিয়ে নানা চর্চা করে তেল নুন লাকড়ি নিয়ে প্রবন্ধ সংগ্রহ করে। তো দেখেন রায়তের মানে হচ্ছে কি? রায়তের কথা। নানা কথা মানে তো বুঝতেই পারতেছেন
নানা কথা একটা অলরেডি আছেই, এরপর হচ্ছে শুনে বীরবল মানে হচ্ছে বীরবলের হালখাতা, তারপর হচ্ছে নানা চর্চা, এটা তো আছেই নানা চর্চা নামে, তারপর হচ্ছে তেল নুন লাকড়ি নিয়ে প্রবন্ধ সংগ্রহ করে। গুরুত্বপূর্ণ যেগুলো আমি আপনাদেরকে যদি আরও স্পেসিফিক করে বলি, যেগুলো আমাদের পরীক্ষাতে সাধারণত প্রশ্ন আসে, যেমন তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা, ঠিক আছে, এরপর হচ্ছে রায়তের কথা, এগুলো। আর প্রবন্ধ বলতে এই যে এখানে প্রবন্ধ সংগ্রহ এটার নামে তার একটা প্রবন্ধ রয়েছে। বিশেষ করে এই তিনটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের পরীক্ষাতে এই তিনটা একটু বেশি রিপিট হয়, একটু পরে যখন প্রশ্ন সলভ করবো তখন আপনারা পাবেন। এরপর আসেন তিনি বেশ কিছু গল্পও লিখেছেন, তার গল্পগ্রন্থগুলোর ভিতরে হচ্ছে চার ইয়ারি কথা, আহুতি, এরপর হচ্ছে নীল লোহিত, অনুকথা সপ্তক, গোশালে ত্রিকথা, এই পাঁচটা আমরা পাই তার প্রবন্ধ গ্রন্থ। আরেকবার একটু বলছি, চার ইয়ারি কথা, এরপর হচ্ছে আহুতি, এরপর হচ্ছে নীল লোহিত, অনুকথা সপ্তক, এরপর হচ্ছে গোশালে ত্রিকথা। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে যে টেকনিক দিয়ে আপনি এগুলো মনে রাখতে পারেন। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে অনু ও অনাছা গোশালে। অনু নামে একটা মেয়ে, এরপর হচ্ছে আনসা নামে একটা মেয়ে, এরা দুজন গোশালে। তো এখানে খেয়াল করে দেখেন, এই যে অনু দিয়ে আপনি কি মনে রাখতে পারেন? এই যে অনু দিয়ে মনে রাখতে পারেন অনুকথা সপ্তক। এরপর হচ্ছে আ দিয়ে মনে রাখতে পারেন আহুতি, আ দিয়ে মনে রাখতে পারেন আহুতি। এই যে দন্তনা আছে, দন্তনা দিয়ে মনে রাখতে পারেন নীল লোহিত। আর এই যে চা আছে, চা দিয়ে মনে রাখতে পারেন চার ইয়ারি কথা, চার ইয়ারি কথা। এরপর গোশালে মানে হচ্ছে কি? গোশালে ত্রিকথা। এবার আসলে টেকনিক দিয়ে মনে রাখাটা কঠিন হয়েছে, আমার মনে হয় এমনি ডিরেক্টলি আপনি মুখস্থ করতে পারেন। ডিরেক্টলি মুখস্থ করলে খুব বেশি মানে কঠিন হবে না, অ্যান্ড খুব বেশি প্রেশারও হবে না আমার মনে হয়। তো আপনারা চাইলে এভাবে এই জিনিসগুলো মনে রাখতে পারেন। এবং প্রমোদ চৌধুরী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু পরে দেখবেন যে আমি যখন প্রশ্ন সলভ যখন করাবো তখন দেখবেন যে প্রমোদ চৌধুরী থেকে পরীক্ষাতে কি টাইপ প্রশ্ন আসতেছে। আমি আরেকবার একটু বলছি, চার ইয়ারি কথা, আহুতি, নীল লোহিত, অনুকথা সপ্তক, গোশালে ত্রিকথা। এখান থেকে আপনারা একটু গুরুত্বপূর্ণ, একদম সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চার ইয়ারি কথা। এটা থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে। নীল লোহিত, এটা থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে। মাঝে মধ্যে আহুতি থেকে প্রশ্ন আসে, অর্থাৎ এই দুইটা আপনি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। চার ইয়ারি কথা, এরপর হচ্ছে নীল লোহিত। মনে রাখবেন প্রত্যেকটা সাহিত্যিকের কিছু বিখ্যাত সাহিত্য থাকে, সেটা হোক নজরুল, সেটা হোক রবীন্দ্রনাথ, হোক মাইকেল মধুসূদন। কিছু কিছু কমন জায়গা রয়েছে যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন বেশি আসে। তো এই জিনিসগুলো ক্লাসে বলে দিই, এটা একটা বড় সুবিধা। কাব্যগ্রন্থ রয়েছে দুইটা, তার ভিতরে একটা রয়েছে সনেট পঞ্চাশদ। এটা থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ যে সনেট পঞ্চাশদ কার লেখা। আরেকটা হচ্ছে পদাচরণ। পদাচরণ থেকে পরীক্ষাতে খুব একটা আমরা প্রশ্ন আসতে দেখা যায়নি। এরপর আসলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রমোদ চৌধুরীর যে বিখ্যাত কিছু উক্তি রয়েছে, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, এটা বই পড়া থেকে না হয়েছে। এটা কার উক্তি? প্রমোদ চৌধুরীর উক্তি। এরপর দেখেন, ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বুঝে না, বোঝে অর্থের, এটা বই পড়া থেকে না হয়েছে। আপনি দেখেন বিগত দুইটা বিসিএস কেবল তার উক্তি থেকে প্রশ্ন আসছে। আসলে যখন প্রশ্ন যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন দেখতে পারবেন যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতি ধনের ভারেও ভবানী, এটাও বই পড়া থেকে। শিক্ষক ছাত্রকে মনোরাজ্যের ঔষধের সন্ধান দিতে পারেন, বই পড়া থেকে। মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না, খুবই ইম্পর্টেন্ট। মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না, বই পড়া থেকে নিয়েছেন। শিক্ষা গায়ের জ্বালা ও চোখের জ্বালা দুটোই দূর করবে বলে আমাদের বিশ্বাস। আপনি দেখেন সবগুলো শিক্ষা রিলেটেড তার যে উক্তিগুলো রয়েছে। এরপর দেখেন, পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলো স্বগোত্র। এরপর হচ্ছে, কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। সাহিত্য ছেলের হাতের খেলাও নয়, গুরুর হাতের বেত নয়। যিনি পড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। এটা হচ্ছে সাহিত্য খেলা থেকে নিয়েছে। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, বই পড়া থেকে নিয়েছে। এরপর তিনি মৃত্যুবরণ করেন 1946 সালের 2 সেপ্টেম্বর। শান্তিনিকেতনের শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। এবং এখান থেকে এটাও পরীক্ষার প্রশ্ন আসে যে প্রমোদ চৌধুরী কোথায় তিনি মারা যান? তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথের যে বিখ্যাত শান্তিনিকেতন রয়েছে সেইখানে। আমার মনে হয় যে মোটামুটি যতগুলো যে ইনফরমেশনগুলো আমাদের দরকার আমরা সব ইনফরমেশনগুলো বুঝতে পেরেছি এবং সব ইনফরমেশনগুলো জানতে পেরেছি। এইবার আসেন আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই। আমাদের প্রথম এখানে তিনটে একসাথে আপনারা 1, 2, 3 দিয়ে এভাবে উত্তর করবেন। 1, 2, 3 দিয়ে। প্রথম প্রশ্নটা এসেছে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক 2007। প্রমোদ চৌধুরী একজন কি ছিলেন? কবি ছিলেন, নাট্যকার ছিলেন, প্রাবন্ধিক ছিলেন, ঔপন্যাসিক ছিলেন। এটা ক্লাসেই বলে দিয়েছি। নাম্বার 2, বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তক কে? খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক 2011, এটাও পড়িয়েছি। নাম্বার 3, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক, এটাও পড়িয়েছি। 17তম শিক্ষক নিবন্ধন 2019। সো 1, 2, 3 দিয়ে এই তিনটা প্রশ্ন একটু সলভ করেন, বুঝে উত্তর করার জন্য ট্রাই করেন। যেহেতু প্রমোদ চৌধুরী পড়াচ্ছি তার মানে সবকিছু প্রমোদ চৌধুরী হবে এটা না, বাট দেখেন যে আপনি আসলে যে জিনিসটা বুঝছেন, যে জিনিসটা পড়ছেন ওই জিনিসটা থেকে কমন আসতেছে কিনা, এইটা ইম্পর্টেন্ট। পারতেছেন না নাকি? আচ্ছা, সো এটার উত্তর হচ্ছে কি? প্রাবন্ধিক। আর এটার উত্তর প্রমোদ চৌধুরী, এটার উত্তর প্রমোদ চৌধুরী। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপর আসেন একটু উত্তর করেন, একটু বুঝেন, মানে যে জিনিসটা আপনি একবার উত্তর করবেন এটা পরীক্ষাতে আসলে আপনি পারবেন, মানে এটা হুবহু আপনার কমন, এটা আপনার মাথাতে গেঁথে যাবে। বীরবল কোন লেখকের ছদ্মনাম? 38তম বিসিএস। বীরবল ছদ্মনামে কে লিখতেন? 22তম বিসিএস। একটা জায়গা থেকে 2টা বিসিএস এর প্রশ্ন আসে। প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম কি ছিল? এনএসআই এর
এটা কি ওয়াচার কনস্টেবল 2019। তো তিনটা প্রশ্ন দেখেন একই রকম একই টাইপ, দেখেন পরীক্ষাতে কীভাবে প্রশ্ন আসতেছে। তো আসেন আমরা জানি প্রশ্নগুলো একেবারেই কমন। প্রমোদ চৌধুরী আর এটা হচ্ছে প্রমোদ চৌধুরী আর এটা হচ্ছে বীরবল। ওকে, একই টাইপ প্রশ্ন। সো এরপর আসেন আমরা একটু দেখি প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি। এটা আমরা জানি, এটা আমরা সলভ না করি। বীরবল চলিত বাংলা গদ্য সার্থক প্রবর্তন করে, মানে গদ্যের সার্থক প্রবর্তক কে? এখানে প্রবর্তন হবে না, প্রবর্তন কে করেন? এই প্রশ্নটা সলভ করেন। এটা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার 2003। শেষ প্রশ্ন যে বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতি ব্যবহারকারী কে? এই দুটো প্রশ্ন সলভ করেন, এই দুটো প্রশ্ন একটু ঝটপট সলভ করেন। ওকে রবি, ওকে আচ্ছা। সো এইটার উত্তর কি বলেন? এটার উত্তর হচ্ছে বীরবল আর এটার উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। এরপর আসেন বাংলা ভাষাকে জনপ্রিয় করে তোলেন কে? চলিত বাংলা ভাষাকে জনপ্রিয় করে তোলেন কে? এটা এসেছে তথ্য মন্ত্রণালয়ের অধীনে, সরকারি পরিচালক 2004। চলিত ভাষাকে জনপ্রিয় করে তোলেন কে? প্রশ্ন 1। প্রশ্ন 2, প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছেন? আবার বলছি, প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? এরপর আসেন 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের চলিত ভাষার রচিত প্রথম গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি শেষের প্রশ্নটা পরীক্ষাতে অনেকবার এসেছে। দেখি পারেন কিনা এই দুটা। 3টা প্রশ্ন একটু সলভ করেন। চলিত ভাষাকে জনপ্রিয় করে তোলেন প্রমোদ চৌধুরী, আর এটার উত্তর হচ্ছে তিনি চলিত ভাষা ব্যবহারে তিনি রবীন্দ্রনাথকে প্রভাবিত করেন। এরপর হচ্ছে বাংলা চরিত রীতি প্রথম গ্রন্থে, সেটা হচ্ছে বীরবলের হালখাতা। এটা খুবই ইম্পর্টেন্ট, পরের এটা একটু মনে রাখতে হবে। ওকে ফাইন। এবার আসেন শেষ 3টে প্রশ্ন। সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে? 42তম বিসিএস। চলিত রীতির প্রতিষ্ঠান কোন পত্রিকার নাম? এটা প্রতিষ্ঠান হবে না, মানে চলিত রীতির প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়? এনআরসি ব্যাংকের কি জানি প্রবেশনারি অফিসার 2021, রিসেন্ট আসা প্রশ্ন। 4 ইয়ারি গ্রন্থ কে রচনা করেন? 24তম বিসিএস আসা প্রশ্ন। দেখেন পারেন কিনা। গুড। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হবে কি? প্রমোদ চৌধুরী। দ্বিতীয় প্রশ্নটার উত্তর হবে সবুজপত্র। তৃতীয় প্রশ্নটার উত্তর হবে প্রমোদ চৌধুরী। আমরা পারি। আসেন এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন 3টাই বিসিএস আসা প্রশ্ন। তো প্রথমটা 27তম বিসিএস, পরেরটা 15তম বিসিএস, এরপরটা 24তম বিসিএস। জীবনে জ্যাঠামি ও সাহিত্য ন্যাকামি সহ্য করতে পারে না, মানে জীবনে জ্যাঠামি আর সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারে না। 27তম, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 3টাই বিসিএস আসে প্রশ্ন। আচ্ছা, সো আসেন 3টাই আমরা জানি যে কি হবে বলেন? প্রমোদ চৌধুরী। সো এটার উত্তর কি হবে? প্রমোদ চৌধুরী। এটার উত্তর প্রমোদ চৌধুরী, এটার উত্তর প্রমোদ চৌধুরী। ওকে।